এত বড় আইনবিদের সব রাজনীতিবিদে গিয়ে বসলো, বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, এই ডেটের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই। আজ পর্যন্ত একটা রাজনীতিবিদ বলে নাই তোমরা মানুষের আন্দোলন নিয়ে আসো কেন। আপনি নেপালের সাথে মিলান, বহুদূর মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ সাজতেছেন, আপনি আদৌ রাজনীতিবিদ না। আপনি জানেন, সবকিছু বুঝতেছেন, তারপর আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমত্যে আসলে আপনার দলের লোকসান হয়, আপনার ব্যক্তির লোকসান হয়, রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমত্যে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে। তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না। আপনাদের কাছে, রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা, রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া। এক হইলো মাপ, আবার তাদের ঘরে যে নাতি হয়েছে সে কি রাজাকার? কোথায় আছেন আপনি? তার জন্মই তো বাংলাদেশে। আপনি ভুল স্বীকার করলে মাপ, আমার কথাটা কিন্তু ওই জায়গায়। ভুল স্বীকার করলে মাপ কেন? অপরাধ করছে না আপনি, এত লোক হত্যা করছেন, এত লোকের ইজ্জত গেছে, বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ, মানে কি? কি মানেটা দাঁড়ায় কি? পরিষ্কার বিচার করবেন, তাহলে কোথায় বিচার হয়েছে? যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে আবার মাপ কিসের? তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি আপনি যদি নির্বাচনটাকে ভালো করতে চান, সুন্দর নির্বাচন করতে চান, তাহলে এই ঐক্যমত্যে আসতে হবে, ঐক্যমত্যে আসতে হবে। আপনি রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসে, ইউনূস সাহেবের তো দরকার নাই। আমার ঐক্যমত্যে আসলে তো তারে দরকারও নাই। সে তো অলরেডি চিঠি দিয়ে দিছে নির্বাচন কমিশনরে নির্বাচন করার জন্য, দিয়েছে না? এখন তো ইউনূস সাহেবের কাছে আর কোনো রোল নাই। নির্বাচনে যথাসময়ে তারা তফসিল দিবে। ইন এডিশন যদি ঐক্যমত্যে হয়, এই ঐক্যমত্য না হওয়ার কারণে কি হয়েছে? অনেকগুলা বিষয় আসছে এখানে। যেমন জামাত জুড়ে দিছে শর্ত কি, যে হলফনামার ভিতরে থাকতে হবে, নির্বাচন কমিশন যে হলফনামা দেয় সেখানে থাকতে হবে যে আমরা জুলাইকে বাস্তবায়ন করব। তার মানে ইনডাইরেক্ট একটা অঙ্গীকার করা, শর্ত জুড়ে। এবং এটা শর্তটা জুড়ে দেওয়ার কারণ হচ্ছে যদি এটা না, এই শর্ত দিয়ে যদি যায় পার্লামেন্টে, তাইলে পরে তখনও তার পদ বাতিল হয়ে দিতে পারে, কারণ এটা তো নির্বাচন কমিশনের যে হলফনামা তার শর্ত। এখন এই প্রশ্নগুলো আসতেছে কেন? এই প্রশ্নগুলো আসতেছি আস্থা অবিশ্বাস, একের প্রতি অপরের আস্থা এবং অবিশ্বাস থেকে। আস্থা এবং অবিশ্বাস যদি বলি, কেন আস্থা থাকবে কেন? রাজনীতিবিদদের যে অ্যাক্টিভিটিস, আমি কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি, কোনো দল তা বলছি না। আমরা যেটা বইলে আসতে বা শুনে আসতেছি জীবনভর, রাজনীতিবিদরা অফিসিয়ালি একটা জিনিস বলে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, অর্থাৎ যা মন চায় যখন যা তাই করতে পারবে। এবং রাজনীতিবিদরা সাধারণত তাই করে, বলে একটা করে একটা। আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন, স্বচ্ছ থাকেন, ম্যান অফ কমিটমেন্ট থাকেন, তাহলে আপনি যা বলবেন তাই করবেন, সেখানে বাধাটা কোথায়? এখন আপনি বলতে পারেন যে তাহলে রাজনৈতিক দলের উপরে মানুষের অনাস্থা কিভাবে হইল? আমি সেই জায়গাটায় যাই। মানে এই যে জুলাই নিয়ে যে এত জটিলতা কেন হচ্ছে, মেইন হলো একের প্রতি অপর বিশ্বাস এবং আস্থার সংকট। এবং এটা বিন্দুমাত্র সন্দেহ নাই যে আস্থা এবং সংকটটা যৌক্তিক চিন্তা করাটা। কেন? আমরা কিন্তু বাংলাদেশে বহু আন্দোলন দেখছি, কম বেশি নানান সময় এরশাদ বিরোধী আন্দোলন দেখছি। আচ্ছা, এরশাদ বিরোধী আন্দোলন যখন দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনটা কেন? এরশাদ তো স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল মর্মে আমরা জানি না, এরকম কোনো কথা তো আসে নাই। কথার কথা বলছি, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আন্দোলন হয়েছে কি জন্য? আন্দোলন হয়েছে স্বৈরাচার হিসেবে আন্দোলন হয়েছে, অবৈধভাবে ক্ষমতা, নানান বিষয় আন্দোলন হয়েছে। কিন্তু সে স্বাধীনতা বিরোধী শক্তির জন্য, বিরোধী শক্তি এই হিসেবে আন্দোলন হয় নাই। কিন্তু তার বিরুদ্ধে যখন তিন দল যে আন্দোলন করে, সেখানে কিন্তু সেই দলের সাথে স্বাধীনতা বিরোধী শক্তিটা ছিল, যাকে বলা হয় যে জামাত ক্যাটাগরিক্যালি স্বাধীনতা বিরোধী শক্তি। তাহলে আপনি এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করলেন, তখন কিন্তু আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে নিলেন, কিন্তু আপনি তাড়াচ্ছেন স্বৈরাচার। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তো আপনি কোনো দলেরই কখনো কোনো রকম কোনো বিষয়ে তাদের সহযোগিতা নেওয়া মানে সঠিক না, পরিষ্কার। তো আপনি যখন রাজনীতির নামে এই স্বাধীনতা বিরোধী শক্তিটাকে কাজে লাগান, তার মানে আপনি সব পারেন, আবার প্রয়োজনটাকে ছুঁড়ে মারতেছেন, তখন আবার তার রাজাকার বলতেছেন। মানে আন্দোলনের সময় যখন তাকে লাগে তখন আপনি তার গায়ের থেকে সুগন্ধ পান, তারপর যখন লাগে না তখন দুর্গন্ধ পান। এই যে চেঞ্জ হওয়ার সকাল বিকাল, কেন রাজনীতিবিদরা মানুষ বিশ্বাস করবে? কোনো কারণ নাই। দুই, ক্ষমতায় যাওয়ার সময় যদি আপনি মনে করেন যে এর সহযোগিতা নিলে আমার ভালো হয়, তাহলে তার সাথে এখন বলবেন জামাত আসে কেন? জামাত তো আসবি, তার সে তো নো হয়। তাই তো আপনি স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগাই রাখছেন, অথচ তাকে তো আপনি আবার ক্ষমতায় নিয়ে গেলেন, ক্ষমতায় নিয়ে আপনাকে মন্ত্রীও তারে বানাইলেন। এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যাকে বলেন, স্বাধীনতা বিরোধী, তাকে মন্ত্রী পর্যন্ত যদি বানান, আবার তারপরে যদি তারে বলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি, তাকে ক্ষমা চাইতে হবে, কথার কথা বলছি। তাহলে এই যে প্রজন্ম এখন যারা আন্দোলন, তারা কেন আস্থায় নিবে, বিশ্বাস করবে কেন? আপনি আমাকে লজিক্যালি বুঝাইবেন তো, বিশ্বাস করবে কেন? আপনি যদি ভাবেন
40 বছর আগের মেন্টালিটি নিয়ে আজকের ছাত্র সমাজ আছে বা আজকের জেনারেশন আছে, আজকের যে লোক লেখাপড়া করে না সেও অনেক চেঞ্জ। সুতরাং এই যে জায়গাগুলার কারণেই সংকট, আস্থা, অবিশ্বাস, যার জন্য অঙ্গীকারনামা জুড়ে দিতে চায় যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। এই কথাগুলো আসে। আবার আসে গণপরিষদের কথা, শুধু আস্থার সংকট, আর কোন আস্থা না, আমি আবারও বলছি অবিশ্বাস। কারণ আমরা অতীতে তাদের অ্যাক্টিভিটিসটা দেখছি। আবার আজকে বলা হচ্ছে, এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে। কথার কথা, ক্ষমা চাইবে কেন? ক্ষমা চাওয়ার দিকে দরকার নাই। আপনি রাখেন, বিচার করতে হবে। রাখেন, আমার কথা শেষ করতে দেন। আপনি যেটা বললেন যে চাইতে হবে সেটা বলে নাই, কিন্তু 71 প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে। রাইট। আপনি ভুল স্বীকার করলে মাপ, আমার কথাটা কিন্তু ওই জায়গায়। ভুল স্বীকার করলে মাপ কেন? অপরাধ করছে না? আপনি এত লোক হত্যা করছেন, এত লোকের ইজ্জত গেছে, বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ, মানে কি? মানেটা দাঁড়ায় কি? পরিষ্কার বিচার করবেন। তাহলে কোথায় বিচার হয়েছে? যদি বলেন বিচার হয়ে গেছে, তাহলে আবার মাপ কিসের? আপনি একদিকে থাকতে হবে, কিন্তু বি প্র্যাকটিক্যাল। বিচার হয়েছে কয়েকজনের, কিন্তু দলগতভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা বলেছে। কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ চাবে, তখন কি করবেন? বিচার করবেন, মাপ হয়ে যাবে? আমি বুঝি না, আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনে? 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে, সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে, মাপ। আর ইন এডিশন কি এক হইলো মাপ, আবার তাদের ঘরে যে নাতি হয়েছে সে কি রাজাকার? কোথায় আছেন আপনি? তার জন্মই তো বাংলাদেশে। আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান। লম্বা লম্বা গপ্প মারেন। আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে, তারা বলেন পাকিস্তানি। আর আপনি পাকিস্তানি, আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না? আপনি যখন দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না? একটু বি প্র্যাকটিক্যাল। আমার কাছে কোনো ইমোশন নাই। তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন, তাহলে আপনি পাকিস্তান বিরোধী, মানে আপনার স্বদেশের বিরোধী। বেশ ভালো কথা, যুদ্ধ করছেন, আমরা ভূখণ্ড পাইছি, কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন? নাতি, তার তো জন্মই বাংলাদেশে। আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন। এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে। দেশ সেখানে নাই। আপনি জুলাই চেতনা মানবেন না, মানতে বাধ্য আপনি। কারণ আমি বলি, আপনি 71-এর যে যুদ্ধ হয়েছে, 53 বছর সাধনা করছেন, 53 বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ। 53 বছর আপনি জুলাই আন্দোলন 53 মাস লালন করবেন না? এটা কি তামাশা নাকি? কারণ একটা রাজনীতিবিদের কোনো সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে। রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেসবিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন। আপনি আবার যদি আন্দোলন হয়, এখন সব দল বলতেছে, দায়িত্বশীল দলও বলতেছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনি জানেন, সবকিছু বুঝতেছেন, তারপর আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমত্যে আসলে আপনার দলের লোকসান হয়, আপনার ব্যক্তির লোকসান হয়, রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমত্যে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে। তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না। আপনাদের কাছে, রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া, নিজের সচ্ছলতা, নিজে বিদেশে থাকবে, রাজকীয় লাইফ লিড করবে। কোন রাজনীতিবিদ তার রাস্তায় আছে? কেন দেশ জটিলতার মধ্যে গেল বলেন? এই ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু পৃথিবীতে অনেকবার হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু জটিলতার মধ্যে জটিলতা আপনি দূর করবেন না। জটিলতার মধ্যে কিন্তু কেউ যায়নি। এই যেমন আপনি একেবারে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেপালে, সেখানেও কিন্তু জটিলতার মধ্যে যায়নি। তারা বরং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত করে দিয়েছে যে 5ই মার্চের মধ্যে তারা নির্বাচন করবে। আমাদের এখানে জটিলতার সৃষ্টি হলো কেন? এই তো এবার আমার উত্তর দিতে দেন। নেপালের ঘটনা 5 তারিখে নির্বাচন দিয়েছে, কত? 5ই মার্চ 2026-এ। সেখানেও কিন্তু বিজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন। আর আমার এখানেও বিজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা কথায় কথায় ক্লেম করেন, তার দাবি ভাবটা তাদের এরকম যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনীতি করতে 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 পাইকে গেছে। নেপালের লোকটারা যখন বসাইছে, সুশীলা কার্কি সাবেক বিচারপতি, তাকে যখন বসাইছে কি বলছে? আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন, যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে যাবেন, একটা টাইম ফ্রেম। 2 দিন পরে উনি ডেট দিছেন। আমার এখানে তো সঙ্গে সঙ্গেই দিছেন, উনি 2 দিন পরে না, সঙ্গে সঙ্গে দিছেন তো, ওইখানে বসেই দিছেন তো, কারণ নির্বাচনী ডেটটা আদায় করছে। আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা যখন গেছিল, ডেটা আদায় করছিল? টেল মি, বলেন।
3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে। ইউনূস সাহেব বলছে? কোথায়? এটা বক্তব্য আছে, কোথায় আছে, কোন জায়গায় বলেন না। আপনার বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে 3 মাসের মধ্যেই নির্বাচনটা দিতে হবে, দিয়েই তারপর তাদের যে কাজ সেটা যাবে। কয় তারিখে বলছে? এটা তো আপনার 8 তারিখে 9 তারিখের দিকে আছে, দেখেন আপনার পত্রিকা আছে। জাইনিয়া শুইনা বললেন প্লিজ। আছে আছে 7ই আগস্ট তারা বলছে পল্টনের সমাবেশ করে। কার কাছে বলছে? জনসভায়। কার কাছে চাইছে? এটা দিতে হবে তার জনসভা, তখনই তো জনসভা চলছে, আপনি এখনো তখনও তো সরকার গঠিত হয়নি। তো কার কাছে চাইছে? সরকার নাই, আপনি কার কাছে চাইলেন? আগে বলতে হবে তো আপনাকে, সরকার নাই আপনি কার কাছে চাইলেন? 8ই আগস্ট ওতনিসে রাতে 7 তারিখে আপনি চাইলেন কার কাছে? এই সমস্ত গল্প বাদ দেন, চাইছে কার কাছে সেটাও বলি। 5ই আগস্ট সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা হত্যা হবে না, সব হত্যার বিচার হবে। আর 7ই আগস্ট যদি তারা এটা বলছে পল্টনে জনসভায়, আমার সেনাপ্রধানের কাছে তারা চাইছে। এছাড়া আপনি আমার কেউ দেখাইতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, নেপালের কথা যে বললেন, নেপালের নির্বাচন কমিশন পারফেক্ট, তারা নিয়ে কোনো কথা নাই। আমার নির্বাচন কমিশন নিয়ে এখনো বিতর্ক, নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিতর্ক, সরকার নিয়েও তো বিতর্ক আছে। সেটাই তো বলতেছি, সেখানে তো আপনি ওখানে তো তারা দায়িত্বটা নিয়ে গেছে, ওখানে পুলিশ পালায় নাই, ওখানে বিচারপতি পালায় নাই, এভরিথিং ইজ ওকে। উনি নির্বাচন দিবেন, লোক মারা গেছে 20 জন, আপনার লোক মারা গেছে 1500, আহত হয়েছে 200, আপনার আহত হয়েছে 20,000। কোনটার সাথে আপনি কোনটা মিলান? এখনো আপনার আমাদের রাজনীতিবিদরা বসে একটা জায়গায় আসতে পারতেছেন না, তাদের রাজনীতিবিদ পলকে এক জায়গায় আসছে। সো ম্যাচিউরড, শেখেন তাদের কাছ থেকে, শেখেন। এত বড় আইনবিদের সব রাজনীতিবিদে গিয়ে বসলো, বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, এই দেশের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই। আজ পর্যন্ত একটা রাজনীতিবিদ বলে নাই তোমরা মানুষের আন্দোলন নিয়ে আসো কেন। আপনি নেপালের সাথে মিলান, বহুদূর, মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ সাজতেছেন, আপনি আদৌ রাজনীতিবিদ না। নির্বাচনের মধ্যে তো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, বারবার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, কখনো পিআর দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি সেটা তো আমি বলতেছি, এইটা আপনার রাজনীতিবিদদের ব্যর্থতা। আপনি ফেব্রুয়ারি থেকে বসতেছেন, ফেব্রুয়ারিতে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলে। ইউনূস সাহেব বা শর্তের জালে যদি আপনি আটকে যান বারবার, তাহলে আপনি নির্বাচন করবেন কি? আন্দোলনকে নির্বাচন নিয়ে নেন। 12টা লোক বা 20টা লোক বসে দিচ্ছে, এরা কারা? এ তো জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ক্ষমতা। তার মানে কি তাদের সাথে পারতেছেন না? তাদের সাথে জনসমর্থন স্ট্রংলি আছে নিশ্চয়ই, তা নাহলে আপনারা নির্বাচন নিতে পারতেছেন না কেন? কেন ফেব্রুয়ারি 26 পর্যন্ত গেলেন? আপনার সকাল বিকাল বসতেছেন, এই কন্ডিশন ওই কন্ডিশন, আবার আপনার রাজনীতিবিদরা বলতেছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হইতে পারে, প্লাস অস্থিতিশীল অবস্থা হইতে পারে। তাহলে আপনি ঐক্যমত্য হইতে দেরি হয়। আপনার দেশকে ভালোবাসলে ঐক্যমত্য আসতে টাইম লাগে না। আর যদি আপনি নিজেরা ভালোবাসেন তাহলে আপনার ভাগাভাগি যা হয়, আপনি ভাগাভাগিতে যদি না বনে, আপনি চাইতেছেন অ্যাবসোলুট সবকিছু আপনি অ্যাবসোলুট করবেন, শেয়ারিং করেন, দেশটাকে টিকান, তাইলেই তো হয়ে যায়। আপনি ঐক্যমত্যে আসেন, দেশকে ভালোবাসলে তো ঐক্যমত্যে আসলে টাইম লাগে না, কোনো কন্ডিশনই তো কিছু আসে যায় না। আপনি জুলাই সনদ, আপনার কন্ডিশনই তো আসছে, বারবার কন্ডিশন আসছে, এনসিপি একটা দিচ্ছে, জামাত ইসলাম দিচ্ছে, আসবে তো। আপনার তো 2000 লোক মারা গেছে, গুম, রাহাজানি, আয়নাগর, এগুলা সব, ইমাম পালাইছে, বিচারপতি পালাইছে, পুলিশ নাই। তো আপনি সেটা দেখবেন না? আপনি নেপালের সাথে মিলাইতেছেন। নেপালের কত সুন্দর রাজনীতিবিদ, আমাদের রাজনীতিবিদরা কি করছে? আমার রাজনীতিবিদরা কি করছে কি বলেন না? এই আন্দোলনের পর ওই দিনই তো শর্ত জুড়ে দেওয়া, সবকিছু ওই দিনই সেটেল করার কথা। এখনো বারবার বলতেছি, জুলাই ঘোষণাপত্র যখন বানাইলো তখন সেটা এখনো ঠিক করেন, জুলাই ঘোষণাপত্র ঠিক করার একটা 100% একটা ভুয়া ঘোষণাপত্র বানাইছে সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা মিলে। কি ওটার ভিতরে তার মেয়াদ দিছে? এই সরকার থাকবেন কতদিন? ওইটার ভিতরে বলা উচিত ছিল এই সরকারের মেয়াদ হবে এত থেকে এত পর্যন্ত, এবং এটার ভিতরে উনি একটা নির্বাচন করে যাবেন, এবং এটার ভিতরে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন। এই যে নির্বাচন কমিশন নির্বাচন, এখানে তো এক্সপার্টরাও মতামত দিয়েছেন, এই জুলাই সনদের ব্যাপারে এক্সপার্টরাও মতামত দিয়েছেন। জুলাই সনদ বাদ দেন না, জুলাই ঘোষণাপত্রটা করলেন কি? আপনি সংবিধান নির্বাচন পর্যন্ত যাবেন কিভাবে? জুলাই ঘোষণাপত্র কিন্তু এক জিনিস, জুলাই সনদ আর এক জিনিস। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ হওয়ার পর, আর জুলাই ঘোষণাপত্র হলে সংসদে যাওয়ার আগের যে প্রয়োজন
সেটা হলো জুলাই ঘোষণাপত্র। ওই জুলাই ঘোষণাপত্রে আদৌ ইউনূস সাহেবরা মেয়াদ দেয় নাই যে আপনার মেয়াদ এত থেকে এত পর্যন্ত, এবং এর ভিতরে আপনি নির্বাচন কমিশন গঠন করবেন, এর ভিতরে আপনি নির্বাচন দিয়ে যাবেন। 1 2 নির্বাচন কমিশন যে ঘোষণা করলো নির্বাচন এই ফেব্রুয়ারিতে 2026-এ, কে দিছে তার অধিকার? কে? সরকার না বললে কি দিছে? সরকার তো কেউ নেই এখানে। সরকার তারা কি চিঠি দিয়েছে তুমি নির্বাচনের অ্যারেঞ্জমেন্ট করো, নির্বাচনের প্রস্তুতি নাও, ওকে ফাইন। উনি বলছে আমি সংবিধান মোতাবেক নির্বাচন করব। সংবিধানে কি আছে? সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। সংসদ ভাঙছে কবে বলেন? 8 তারিখের পরে। 8 তারিখেই তো ঘোষণা আসছে। 8 তারিখ তো ওতে নিল। হ্যাঁ, ওত নেওয়ার পর আমি ধরে নিলাম ওত থেকে ভাঙছে, আপনি ধরে নেন ওত থেকে ভাঙছে। 8ই অগাস্ট 2024 যদি ওত নিয়ে ভেঙে থাকে ওই দিন থেকে, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, হয় নাই তো? না হইলে আপনি ফেব্রুয়ারিতে যাবেন কেমনে? সংবিধান বলছে তারা যাইতে। সংবিধান চ্যালেঞ্জ করলাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, জাস্ট আই এম চ্যালেঞ্জিং ইলেকশন কমিশন, ইনক্লুডিং তার প্যানেলে যদি কোনো লয়ার থেকে থাকে তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি। আপনার এই শিডিউল ঘোষণা বা যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, টোটালটা সংবিধান ভায়োলেশন অফ কনস্টিটিউশন এবং অবৈধ। তাহলে সরকার তো সেকেন্ডারি। কেন? সরকারের অধীনেই, কিন্তু সরকারের রাষ্ট্রের অধীনে রাখেন, রাষ্ট্রের অধীনে আপনার কিন্তু তাহলে আপনার সরকার কি বলা হয়েছে? সরকার কি বলা? এইখানেই তো আসেন, সেইখানেই আসেন। সরকারকে বলা হয়েছে সাংবিধানিক সংকট যখন দেখা দেয় তখন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের অনুরোধে একটা ফাইন্ডিং দিছে, সংবিধানের 106 ধারা মোতাবেক সে অন্তর্বর্তী সরকারের দায়িত্বটা পালন করবে। ওকে, আচ্ছা। নির্বাচন কমিশন উনি নির্বাচন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার দিছে। আর নির্বাচন কমিশন বলতেছে আমি ওই সংবিধান মোতাবেক নির্বাচন করব। কোন সংবিধান মোতাবেক? তাহলে তাকে বলতে হবে আমি ইউনূস সংবিধান মোতাবেক আছি। আপনার সংবিধান এখন তো সুপ্রিম কোর্ট আপনার 106 ধারায় তাদেরকে পরামর্শ দিল। এই সুপ্রিম কোর্টের কি আদৌ এই রাইট আছে কিনা? আছে, রাইট আছে। সেজন্য তো সরকার বানাইছে অন্তর্বর্তীকালীন। সে তো নির্বাচন করতে বলে নাই। সুপ্রিম কোর্ট পারবে না নির্বাচন ঘোষণা করতে, সুপ্রিম কোর্ট পারবে না সংবিধান বানাইতে, সুপ্রিম কোর্ট পারবে না আইন বানাইতে, কোনোটাই সে পারবে না। সে পারবে কি? সংবিধানের সাথে যদি কোনো নতুন আইন বানায় সাংঘর্ষিক হয় সেটা বাতিল করবে, তারপরে আইনের জটিলতা যদি হয় সে ব্যাখ্যা দিবে। এখন সাংবিধানিক সংকট হলে ব্যাখ্যা দিবে। এখন সাংবিধানিক শূন্যত হয়েছে শেখ হাসিনা পালায় যাওয়ার পর, ইনফ্যাক্ট তখন সংবিধান নাই। তারপরেও আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা বলেন সংবিধান আছে, আমি তর্কের খাতিরে তাই ধরে নিলাম। তাহলে সংবিধান যদি থাইকেই থাকে, সেই সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? নাই। নাই। তা কেমনে রাজনীতিবিদরা বলে যে এই সংবিধান আছে? তাহলে কেমনে আমরা বলবো যে অন্তর্বর্তী সরকার আছে? আর অন্তর্বর্তী সরকার তো আমি একটা বিশেষ ব্যবস্থা সুপ্রিম কোর্ট ফাইন্ডিং দিল। আপনি এখন আপনি কথা বুঝছি, তাহলে নির্বাচন কমিশনেরও আবার বলতে হবে রাষ্ট্রপতিকে কি আমি তো বেকায়দায় পড়ছি। আপনি নির্বাচন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কবে জানেন? নির্বাচন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 21শে নভেম্বর 2024-এ, অথচ নির্বাচন হওয়ার কথা সংবিধান মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে। তার অ্যাপয়েন্টমেন্ট এসেছে পরে। তাকে বলতে হবে রাষ্ট্রপতিকে কি যে আমি তো এই বেকায়দায় পড়ছি। সুতরাং আপনি আমাকে এখন কি করবেন? প্রেসিডেন্ট ইচ্ছা হলে এখন আবার 106 ওপিনিয়ন আনতে পারবে। কেন? যে এইরকম পরিস্থিতিতে সে যখন ওত নিছে তখনই মেয়াদ শেষ হয়ে গেছে, একটা ফাইন্ডিংস আনতে হবে। এই হলো একটা রাস্তা। মানে নির্বাচন কমিশনকে আবার প্রেসিডেন্টের কাছে যেতে হবে, প্রেসিডেন্টকে আবার 106 মধ্যে আসতে হবে, ওপিনিয়ন নিতে হবে। এই হলো একটা রাস্তা। আরেকটা রাস্তা হইলো জুলাই ঘোষণাপত্র যেটা বানাইছে ওইটাকে সংশোধন করা। বিধান আছে, সংশোধন কি বলবে যে এই সরকারের মেয়াদ 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া গেল। 1 2 এই সরকারকে একটা নির্বাচন করার জন্য এখতিয়ার দেওয়া হইল। 3 উনি নির্বাচন কমিশন গঠন করবেন। এই 3টা দায়িত্ব দিয়ে আপনি জুলাই ঘোষণাপত্র সংশোধন করেন, তাইলে আপনি খুব সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া করে পার্লামেন্টে ঢুকতে পারবেন। ওটা যদি না করেন আপনার পার্লামেন্ট পর্যন্ত যাওয়াটাই অবৈধ হবে। তাহলে নির্বাচন আর এখন আপাতত যে প্রসেসে আছে এই প্রসেসে নির্বাচন হচ্ছে না। যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি লিখে রাখতে পারেন, যদি সংবিধান ভায়োলেট করে অবৈধভাবে করে তাহলে হবে। আপনি পার্লামেন্টে গেলে আপনার পার্লামেন্টের প্রশ্ন, আপনি যে সংসদ সদস্য কোন সংবিধানে, এটা প্রশ্নবিদ্ধ হবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই নির্বাচন হলে সেটা সংবিধান লঙ্ঘন করেই হবে? অফকোর্স, এটাই বলতে চাচ্ছেন। আমি চ্যালেঞ্জ করতেছি নির্বাচন কমিশনকে আপনার মাধ্যমে, এবং এই নির্বাচনের কমিশন পরিণতি নুরুল হুদার মতো হতে পারে।
আপনি জেনে শুনে আপনি সংবিধান ভায়োলেট করবেন, ওই সংবিধানের দোহাই দেবেন, আপনাকে তো এই এখতিয়ার দেয় নাই। আইদার আপনি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে চলে যাবেন, অথবা আপনি প্রস্তাব পাঠাইতে হবে রাষ্ট্রপতিকে যে আমি এই জটিলতায় পড়ছি, এখন কি করব, সুতরাং আপনি আমাকে ব্যবস্থা করেন। উনি তখন 106 ধারা মোতাবেক, অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের ওপিনিয়ন আনতে পারেন, তখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। রাস্তা দুইটা পরিষ্কার, এমন না যে সমাধান নাই। সমাধান আছে, তবে 106-তে আবার যেতে হবে। নির্বাচন কমিশন 106 আবার যেতে পারে, অথবা ঘোষণাপত্র সংশোধন করতে পারে সব দল মিলে। মাঝখানে কোনো রাস্তা নেই। বললাম তো, চ্যালেঞ্জ করলাম তো আমি, এটা বহু জায়গায় বলছি, আমাকে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেনি। কথা পরিষ্কার। তাহলে আমাদের এবং সংকট চলমান। হ্যাঁ, আর এই যে বলতেছে ঐক্য, ওই যে বললাম অনাস্থা, আপনি আস্থা না থাকলে, শুনেন, এখনো কিন্তু মানুষ ব্যবসা করে কোটি কোটি টাকা মুখের জবানের উপরে। যার সাথে বিশ্বাস নাই, আস্থা নাই, তার সাথে এগ্রিমেন্ট হয়। আমাদের রাজনীতিবিদরা সেই জায়গায় নাই। আপনি রাজাকারের সাথে আতাত করে যখন ক্ষমতায় যাও তখন ভাল লাগে, আবার রাজাকারে আপনি ছুড়ে, আপনি একটা রাজাকারে কখন 5 বছর রাজাকার বলেন না, আবার ওনার ক্ষমতাতে সরে গেলে আবার রাজা, এটা হয় নাকি রে ভাই? আপনি বলেন না। আপনি আপনার সন্তানের সাথে, আপনি একটা নিজের সন্তানের সাথে 5 পদের কথা বলে দেখেন তো একটা বিষয় নিয়ে। আচ্ছা, তোমার কালকে জুতা কিনে দিব, আচ্ছা ঠিক আছে। বিকালে বললেন যে না কালকে কিনতে পারবো না, 2 দিন পরে কিনো, টাকা আসে নাই, আচ্ছা ভালো কথা। 2 দিন পরের পর বললেন যে না আগামীকাল ভোরে কিনে দিব। এইভাবে 5 দিন ঘোরার পর আপনি কি বলবে আপনি জানেন? ইউ টেল মি। ফার্স্ট, ইউ আর এ লায়ার। নাম্বার 2, আই ডোন্ট ট্রাস্ট ইউ। নাম্বার 3, বয়স যদি 20-22-এর উপরে হতে পারে, গেট লস্ট, তুমি বাসায় ঢুকো না। ইউ আর আনফিট টু বি মাই ফাদার। ভেরি সিম্পল। আর আপনি সেখানে মাঠে বলতেছেন 18 কোটি লোকের, বলতেছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। 18 কোটি লোকের আপনি 53 বছর বলদ বানাইছেন, আর পারবেন না। দোজ ডেইজ আর গন, আই এম টেলিং ইউ। লিখে রাখতে পারেন। তাহলে এখন আমরা যত যাই হোক না কেন, সনদ বাস্তবায়ন প্রশ্নে মতৈক্য হয়নি, এটা যেমন একটা বিষয়, হতেই হবে, বিকল্প নাই। হ্যাঁ, এবং এটা না হলে যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, তাহলে দেশ আরো একটা অনিশ্চয়তার মধ্যে। সেটা দায়িত্ব যারা আজকে বলতেছে যাবে, তারা জেনে শুনে ঐক্যমত্যে আসতেছে না। দেশে অস্থিতিশীল অবস্থা হবে, সার্বভৌমত্ব নিয়ে সংকট হইতে পারে, আভ্যন্তরীণ গোলযোগ, এইটা জানার পরও যখন রাজনীতিবিদরা একমত হইতে পারতেছে না, সুতরাং এটা দায় রাজনীতিবিদদের। দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদরা শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ দেখে বইলা রাষ্ট্রের ব্যাপারে ঐক্যমত্য হতে পারে না। তাহলে আমরা এখন মোটামুটি 2টা বিষয়ের মধ্যে ফিরে আসতে পারি। সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে যদি নির্বাচন কমিশন তার নির্বাচন করতে হলে রাষ্ট্রপতির কাছে আবার ওপিনিয়ন নিয়ে আসবে, রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসতে, অথবা জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে, সেখানে ইউনূস সাহেবের মেয়াদ, নির্বাচন কবে হবে এগুলা ঢুকাইতে হবে। না ঢুকানো পর্যন্ত অবৈধ, ভায়োলেশন অফ কনস্টিটিউশন তো ইনফ্যাক্ট নাই, যেটার দোহাই দিচ্ছে। আর সব কিছুর জন্য দায়ী সিম্পলি রাজনীতিবিদরা। ধন্যবাদ। আপনি যতই বলেন যে সরকার দায়ী, সরকার তো ওই যে ফ্লোটিং সরকার আছে, বলে না আমেরিকা থেকে উইরে এসে জুইরা বসছে, এটা বলে তো উইরে এসে জুইরা বসছে, অথচ সে ডাকতেছে যাইতেছেন। তাই হয়, দায়িত্ব আপনাদের, কারণ তাদের কোনো অভিলাষ নাই। তারা যদি আরাম নেয়, আয়েস নেয়, যদি বলেন মাল কামাইতে, তাও হ্যাঁ চলে যাবে, কি করবেন? দে আর নট আনসারেবল। ইনফ্যাক্ট আমাদের রাজনীতিবিদ আনসারেবল না, কারণ এখন শেখ হাসিনার ব্যাপারে কথা বলতে গেলেই বলে কি, শেখ হাসিনার ব্যাপারে কি বলতে চায়, বলে যে একেবারে আন্তর্জাতিক মানের বিচার করতে হবে। কিন্তু আপনি যখন জামাতের বিচারটা করছিলেন, যুদ্ধ অপরাধীদের বিচার, বাংলাদেশে কোনো দায়িত্বশীল ব্যক্তি বলে নাই আন্তর্জাতিক মানের করতে হবে। বলে কি আমি রাজাকারের পক্ষে? নো, তাহলে কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট রাজাকারের পক্ষে? যেই ফুটিংসে, যেই সমস্ত এভিডেন্স নিয়ে যখন আপনি যাদেরকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের, সেই ফুটিংসেরই তো আজকের প্রধান বিচারপতিদের কাছ থেকে এটিএম আজহারুল হক মুক্তি পেয়েছে। তাহলে কোনটা কারেক্ট? দেশ তামাশার জায়গায় নাই, বারবার বলে দিচ্ছি। জুলাই বিপ্লবকে ধারণ করতে হবে। আর একটা সো-কল্ড একটা ফালতু কথা বানাইছে যে 71 বলে, কেন? এই প্রজন্মের ছেলে 71 তার কাছে গল্প ছাড়া আর কিছু, আমার কাছে 47-এর ঘটনা গল্প ছাড়া আর কিছু, আমার কাছে পলাশীর আন্দোলন গল্প ছাড়া আর কিছু।
আপনি চাপাই দিতেছেন। আপনি নিজে লালন করেন না ৭১-এর চেতনা। ৭১-এর চেতনায় কি এইটা বলছে নাকি যে জিয়া রহমানের খেতাব টাইনে নিয়ে যাও? ৭১-এর চেতনা এইটা বলছে নাকি আয়নাঘরের লোক রাখো? তখন মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? এটা তো বুলশিট বাদ দিতে হবে, পরিষ্কার।